আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সারাদিনের খবর অনুষ্ঠানে। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে সারা দেশে এবং সিলেটে ঘটে যাওয়া যেসব উল্লেখযোগ্য ঘটনা আছে সেই ঘটনাগুলো সংক্ষিপ্ত আকারে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আপনাদের সাথে বরাবরের মতো আছে আমি হাসান মোহাম্মদ শামীম। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে সমালোচিত যিনি ব্যক্তি, সাবেক তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো মুরাদ হাসান কানাডায় ঢুকতে পারেননি। সেটা এক পুরনো খবর, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। নানা ধরনের জটিলতার কারণে তিনি বাংলাদেশ থেকে চুপিসারে কানাডাতে চলে গিয়েছিলেন এবং কানাডাতে কিন্তু তিনি ঢুকতে পারেননি। এরপর দুবাইয়ে ঢোকার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি এবং অবশেষে আজকে যে রবিবার বিকেল 4:55 এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় নেমেছেন তিনি। বিমানবন্দরে দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন। প্রথম আলো এই সম্পর্কিত প্রতিবেদন করেছে, সবাই প্রতিবেদন করেছে। প্রথম আলো থেকে একটু আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি। দর্শক, নারীর প্রতি বিদ্বেষপূর্ণ, অশালীন এবং অবমাননাকর বক্তব্যের জেরে গত মঙ্গলবার তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন মুরাদ হাসান। এরপর বৃহস্পতিবার মধ্যরাতে কানাডার নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তিনি সে দেশে প্রবেশ করতে পারেননি বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছিল। নতুন দেশ সহ কানাডা ভিত্তিক একাধিক অনলাইনের বরাত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়, টরন্টো বিমানবন্দরে পৌঁছানোর পর মুরাদ হাসানকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। বিশেষ করে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিকদের অভিযোগের কারণে পদ হারানো ওই প্রতিমন্ত্রী ভিসা থাকার পরও উত্তর আমেরিকার দেশটিতে প্রবেশের সুযোগ পাননি। কানাডা প্রবেশে ব্যর্থ হয়ে মুরাদ হাসান শনিবার সংযুক্ত আরব আমিরাতের পথে রওনা দেন। মধ্যপ্রাচ্যের দেশটি হয়ে তিনি দেশে ফিরতে পারেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা প্রচার ছিল। মুরাদ হাসান দেশে ফিরতে পারেন এমন খবরে সাংবাদিকরা দুপুর থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছিলেন। এমিরেটস এয়ারলাইন্সের EK 586 ফ্লাইটে ঢাকায় অবশেষে পৌঁছেছেন তিনি। সাংবাদিকদের এড়াতে আন্তর্জাতিক টার্মিনাল ব্যবহার না করে অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে বের হন মুরাদ হাসান এবং সন্ধ্যা 6:30টার দিকে তিনি বিমানবন্দর ত্যাগ করেন। এখন তার ব্যাপারে আসলে পরবর্তী কার্যক্রম ঠিক কি হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। দর্শক, এ ব্যাপারে আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটা কিন্তু এই মুহূর্তেই কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। আজকে কিন্তু সিলেটের সাবেক প্রতিমন্ত্রী যিনি মুরাদ হাসান আজকেই দেশে এসেছেন, তার বিরুদ্ধে সিলেটে একটি মামলা দায়ের করা হয়েছে। আইসিটি আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে যে প্রতিবেদন করেছে সিলেট ভিউ 24, তারা সেখানে লিখেছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান এমপির বিরুদ্ধে সিলেটে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার দুপুরে সাইবার ট্রাইব্যুনালে এই মামলা দায়ের করা হয়। মামলায় মুরাদ সহ 2জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে অন্যতম যিনি আসামি আছেন তিনি হচ্ছেন নাহিদ রেইন্স নামের আরেকজন, যিনি ফেসবুক পেজ নাহিদ রেইন্স পিকচার্স থেকে এই নাহিদের উপস্থাপনায় গত 1 ডিসেম্বর লাইভে এসে জাইমা রহমানকে জড়িয়ে কুরুচিপূর্ণ কথা বলেছিলেন ডক্টর মুরাদ এবং এই মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ATM ফয়েজ উদ্দিন। তিনি জানিয়েছেন যে মুরাদের সাথে এই মামলার অপর আসামি হচ্ছেন চিটাগাঙ্গের চট্টগ্রামের নাহিদ রেইন্স। দর্শক, মামলার প্রসঙ্গে যেটা আইনজীবী জানিয়েছেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য তানবীর আক্তার খান বাদী হয়ে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান এমপির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের 25, 19, 31 ও 35 ধারায় মামলা করেছেন। 60 থেকে 70 জন আইনজীবীদের উপস্থিতিতে মামলা দায়ের করা হয়েছে। আদালতে 200 ধারায় জবানবন্দি গ্রহণ ক্রমে আগামী 15 তারিখ আদেশ দেবেন মর্মে মামলা গ্রহণ করেছেন। তারা বলছেন, যেটা আমরা আশা করছি মাননীয় আদালত মামলাটি আমলে নিয়ে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করবেন। এটি তো গেলই। সিলেটের আরেকটি খবর, যেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ খবর। এই মুহূর্তে সিলেটের প্রচুর সংখ্যক শিক্ষার্থী পড়াশোনার জন্য ইউরোপের দেশগুলিতে যাচ্ছেন এবং সবার সবচেয়ে বেশি আকাঙ্ক্ষিত দেশটি হলো ইংল্যান্ড। এবং ইংল্যান্ডে সহজভাবে ভিসা দেওয়ার কারণে অনেকেই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কিন্তু VSF এ জমা দিচ্ছেন এবং ভিসা ফরওয়ার্ডিং সেন্টারের মাধ্যমে, ভিসা ফ্যাসিনেশন সেন্টারের মাধ্যমে তারা কিন্তু তাদের কাগজপত্র এবং ভিসাও পাচ্ছেন এবং প্রচুর সংখ্যক রেশিও আমরা দেখতে পাচ্ছি যে ভিসা পাওয়ার হারও বেড়ে যাচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রেই যারা এই কাগজগুলো প্রসেসিং করেন তারা কিন্তু অনেক জাল কাগজ ডকুমেন্টের সাথে অ্যাড করে দেন এবং যেটার জন্য ভুক্তভোগী হতে হয় শিক্ষার্থীকে। এরকম একটি ঘটনা ঘটেছে। আজকে এই সম্পর্কিত প্রতিবেদন করেছে সিলেটের দৈনিক পত্রিকা সিলেটের ডাক। আমি আপনাদেরকে সিলেট ভিউ থেকে একটু পরে শোনানোর চেষ্টা করছি। সিলেটের স্টুডেন্ট ভিসায় জালিয়াতি, 19 শিক্ষার্থী UK তে নিষিদ্ধ।
সিলেট স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে পাঠানোর নামে ভয়াবহ জালিয়াতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৯ শিক্ষার্থীকে যুক্তরাজ্যে প্রবেশে ১০ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই কোনো ধরনের জালিয়াতি যদি কেউ ইমিগ্রেশন পেয়ে থাকে তাহলে কিন্তু তারা ১০ বছরের ব্যান দিয়ে থাকে, সেটা অনেক পুরনো। এবং এই ব্যানের কিন্তু তাদের কোনো দায় নেই। শিক্ষার্থী যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশ যেতে চাইছিলেন, সিলেট নগরীর জিন্দাবাজারস্থ ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির ৫ম তলায় স্ট্রেলার কনসালটেন্ট নামের একটি প্রতিষ্ঠান এসব শিক্ষার্থীদের ভিসা প্রসেসিং এর জাল কাগজপত্র জমা দিয়েছিল। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের নাম হচ্ছে মুনতাসির মাহমুদ। শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার মুখে পড়ার পাশাপাশি তারা যে অগ্রিম তাদের যে ৩,০০০ পাউন্ড দিয়েছিলেন টিউশন ফি, সেই টিউশন ফিও কিন্তু কেটে রেখে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এমনিতে কিন্তু স্বাভাবিকভাবে ভিসা না হলে যেটি হয় যে টিউশন ফি ফেরত পাওয়া যায়, কিন্তু এক্ষেত্রে তারা টিউশন ফি ফেরত পাচ্ছে না। এবং পুরো অ্যামাউন্টটা যদি আপনাদেরকে আমি একটু জানাতে চাই যে ঠিক কত টাকা লস হচ্ছে তাদের। দর্শক, ১৯ জন শিক্ষার্থী জাল কাগজপত্র ভিসার জন্য জমা দেওয়ার জন্য প্রত্যেকের কাছ থেকে ৩,০০০ পাউন্ড করে কেটে রেখেছে এবং ১৯ জন শিক্ষার্থী ১,০৯,৭৫০ পাউন্ড জমা দিয়েছিলেন। এর মধ্যে ৫৭,০০০ পাউন্ড কিন্তু কেটে রাখা হচ্ছে। এটা বাংলাদেশি টাকায় অনেক বড় টাকা। এবং যারা শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু সবাই সচ্ছল নন। ফ্যামিলির টাকা নিয়ে তারা কিন্তু পরবর্তী পড়াশোনার জন্য যাচ্ছিলেন। এবং যে ভুলটা হয়েছে সেই ভুলটা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি। সেটি হচ্ছে যে স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে যেতে সিলেটের ১৯ শিক্ষার্থী দ্বারস্থ হন ওই স্ট্রেলার কনসালটেন্ট নামক প্রতিষ্ঠানে। এবং ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মুনতাসির মাহবুবের আশ্বাসে শিক্ষার্থীরা টাকা এবং কাগজপত্র জমা দেন। শিক্ষার্থীদের যুক্তরাজ্যের ব্রিস্টল ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ড ইডব্লিউ এর ভর্তির ব্যবস্থা করে দেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে এসব শিক্ষার্থীদের পাসপোর্ট এবং কাগজপত্র ভিএসএফ এর গ্লোবালে জমা দেওয়া হয়। সব শিক্ষার্থীর কাগজপত্র প্রসেসিং করেন মাহবুব একাই। কাগজপত্রের সাথে আরএম গ্রুপের জব সার্টিফিকেটও তৈরি করে দেন তিনি এবং সেখানেই কিন্তু গোলটা বেঁধেছে। মূলত স্টুডেন্ট ভিসায় জব সার্টিফিকেটের কিন্তু কোনো প্রয়োজন পড়ে না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যদি কারো স্টাডি গ্যাপ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তাকে ওই স্টাডি গ্যাপের সময়টাতে কোথাও চাকরি করেছেন ওইরকম একটা অভিজ্ঞতা সনদপত্র দেখাতে হয়। কিন্তু এক্ষেত্রে যেটি হয়েছে যে স্টাডি গ্যাপ দেখাতে গিয়ে বা সম্পূরক কাগজ তৈরি করতে গিয়ে যেহেতু ওই কাগজের মাধ্যমে বোঝানো হয় যে ওই শিক্ষার্থী স্টাডি গ্যাপের কারণে তিনি কাজে লেগে গিয়েছিলেন, কিন্তু ওইখানে যে কাগজপত্র দেওয়া হয়েছিল সেটি জাল। এবং পাসপোর্ট এবং কাগজপত্র জমা দেওয়ার মাসখানেক পরে হোম অফিস, যেটি ভিসা প্রদানকারী কর্তৃপক্ষ, তারা শিক্ষার্থীদের কাছে ইমেল পাঠায় যেখানে জানানো হয় যে জব সার্টিফিকেট তারা দিয়েছেন সেটা ভুয়া এবং এর জন্য তাদেরকে ১০ বছরের জন্য ব্যান করা হয়েছে। এবং এটি শোনার পর স্বাভাবিকভাবেই শিক্ষার্থীরা কিন্তু স্বাভাবিক থাকাটা কিন্তু অনেক কঠিন। এবং এই ইমেল পাওয়ার পর শিক্ষার্থীরা বড় একটা ধাক্কা খান। তারা স্টলার কনসালটেন্টের মুনতাসির মাহবুবের কাছে ছুটে যান। শিক্ষার্থীদের চাপের মুখে ইউকে হোম অফিসে রিভিউ করেন মাহবুব। এরপর হোম অফিস আবারও আরএম গ্রুপে খোঁজ নেয়। তারা জানতে পারে যে জব সার্টিফিকেট জমা দেওয়া হয়েছিল তা ছিল সম্পূর্ণ ভুয়া। ফলে রিভিউ বাতিল হয়, বহাল থাকে ১০ বছরের নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞার কবলে পড়া শিক্ষার্থীদের ভবিষ্যতের সংখ্যায় নিজেরা নাম পরিচয় তারা প্রকাশ করতে চান না। তারা জানান যে তারা নিজেরাই জব সার্টিফিকেট তৈরি করে জমা দিতে চেয়েছিলেন, কিন্তু মুনতাসির মাহবুব তাতে কর্ণপাত না করে নিজেই জব সার্টিফিকেট তৈরির দায়িত্ব নেন। এবং তার এই অকাল কুষ্মাণ্ড কর্মের কারণে কিন্তু মূলত এই শিক্ষার্থীদের জীবন থেকে উচ্চ শিক্ষা ইউরোপের দেশে যাওয়া সেটা কিন্তু একদমই থমকে গেল। এবং দর্শক, যখন ইংল্যান্ডের মতো কোনো দেশ ১০ বছরের ব্যান দেয় তখন কিন্তু অন্যান্য অনেক দেশেও যেটি হয়েছে যে ভিসা পাওয়াটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। এবং এই ব্যাপারে কিন্তু তারা মুনতাসির মাহবুবের কাছে জবাব জানার জন্য গিয়েছিলেন এবং তিনি একটা অঙ্গীকারনামাও দিয়েছিলেন। সেখানে তিনি তার যে দায় আছে সেই দায়ের ব্যাপারে তিনি বলেছেন যে এই দায়টি তার নিজস্ব দায় এবং এ সম্পর্কিত ৩০০ টাকার একটা স্টাম্পে তিনি লিখিত দিয়েছিলেন। তাকে স্থানীয় থানাতেও নিয়ে যাওয়া হয়েছিল, তবে সেক্ষেত্রে তিনি কিন্তু মৌখিক একটা কথাবার্তার পর বেরিয়ে এসেছেন। এই ভয়াবহ জালিয়াতির শিকার হওয়া শিক্ষার্থীরা এবং এরকম আরো অনেক শিক্ষার্থী আছেন যারা কিন্তু সঠিক পথ নির্দেশনা পাচ্ছেন না, ভালো কনসালটেন্ট পাচ্ছেন না। এবং এ কারণে তারা যেহেতু উচ্চশিক্ষা বিদেশে যেতে চান সেহেতু তারা যেসব মানুষের পাল্লায় পড়ছেন তারা কিন্তু তাদেরকে অনেকে পিছিয়ে দিচ্ছেন। এবং এই যে শিক্ষার্থী যারা আছেন তাদের সাথে যেটি হয়েছে সেটি আসলেই খুবই দুঃখজনক। তারা কোনো অবস্থাতেই আগামী ১০ বছরের মধ্যে ইংল্যান্ডে প্রবেশ করতে পারবেন না। এবং নাম প্রকাশে একজন অনিচ্ছুক শিক্ষার্থী তিনি বলেছেন, আমাদের সব শেষ, ভিসা হলো না, ব্যান্ড খেলাম, টাকাও গেল, আমাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কার মধ্যে আছে। এই প্রতারণা এবং জালিয়াতির উপযুক্ত বিচার চান তারা। এবং এই ব্যাপারে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ যেটা জানিয়েছেন, স্টুডেন্ট ভিসা নিয়ে কয়েকজন শিক্ষার্থী একজন লোককে তার স্ত্রী সহ তার নিকট সোপর্দ করেছিল, কিন্তু পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তি শিক্ষার্থীদের কাছ থেকে ২ মাসের সময় নিয়ে একটি অঙ্গীকারনামা করেছেন। ২ মাসের মধ্যে তিনি বিষয়টি
সমাধান করবেন বলে অঙ্গীকার করেছেন। উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে মূলত তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এই ব্যাপারটি এই ধরনের আ অনেকগুলো প্রতিষ্ঠান সিলেটে আছে যেগুলোর কিন্তু কোনো সরকারি নিবন্ধন নেই এবং ব্যাঙের ছাতার মতো বলা চলে যে মার্কেটের আনাচে-কানাচে এরকম ভিসা ফ্যাসিনেশন সেন্টার উপযোগী আ ফার্ম হাউস গড়ে উঠেছে এবং এখানে কিন্তু মানুষজন অদক্ষ মানুষজন কাজ করছেন। এক্ষেত্রে স্টুডেন্ট ভিসায় যারা আসলে বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তাদের উচিত যে নিজেরাই আসলে ইন্টারনেট ঘেঁটে অন্ততপক্ষে নিজেদের যে প্রয়োজনীয় তথ্য সেইগুলো সংগ্রহ করা। দর্শক, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম সিলেট সহ পুরো বাংলাদেশের সর্বশেষ অবস্থা। আগামীকাল একই সময় আপনাদের সাথে আবারও সংযুক্ত হব। এভাবে জানানোর চেষ্টা করব সর্বশেষ সব খবর। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশের সাথে থাকুন। খোদা হাফেজ।